প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা, বিএনএস এর একগুচ্ছ ধারায় মামলা। শুভেন্দুর পুলিশের থেকে লাল সিগন্যাল খেয়ে হাইকোর্টে ছুটলেন ঋতব্রতরা। কি করে ভাবছেন 100 দিনেই সব ঠিক হয়ে যাবে, প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা। মালদহ মেডিকেলে অস্থায়ী কর্মীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার সুপারভাইজার। এই দেখুন মেসেজটা এলো, কেউ হাহা করে হাসছেন, কেউ কাঁদছেন। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আত্মহারা মহিলারা। পূর্বসূরিদের অবহেলা, হোটেলে অগ্নিকাণ্ডে তৃণমূলকেই দুষলেন শুভেন্দু অগ্নিমিত্রা। দোষারোপের রাজনীতি দেখছেন ববি হাকিম। 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় মমতার জমানায়। উচ্চ প্রাথমিকের সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করল শুভেন্দু সরকার। বাম আর ককরোচদের বিক্ষোভে সামিল হতে মানা পড়ুয়াদের। বিতর্কে মুখে পড়ে নির্দেশ প্রত্যাহার করল বিজয়ের সরকার। দরজা খুলতেই ধোয়া, জানলা দিয়ে বেরিয়ে 3 তলার কার্নিশে দম্পতি। মোবাইলের আলো দেখে নামালেন উদ্ধারকারীরা। জীবনের প্রথম চাকরি, 3 মাস হলো নিউ মার্কেটের ওই হোটেলে আসেন গিরিডির সন্দীপ। দম বন্ধ হয়ে মৃত্যু, রিসেপশনে নিথর দেহ। নিউ মার্কেটের হোটেলে আগুন, ধোয়া দেখেই ছাদে উঠে পড়ি। বেঁচে যাওয়া 3 বাংলাদেশের চোখে আতঙ্ক, মৃতের সংখ্যা 9। অ্যানাকোন্ডা দেখা গিয়েছে বলেছিল পড়ুয়ারা। কলকাতার নামী স্কুলে সব সর্পদষ্ট ছাত্রী, ঠিক কি ঘটেছিল? জনগণনায় যুক্ত শিক্ষকদের অন ডিউটি, পুরনো নির্দেশ প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর। পঠন পাঠন সচল রাখার আর্জি। অনলাইন গেমের সূত্রে ঘনিষ্ঠতা, একই বাড়ির 3 মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে পালানোর চেষ্টা, মুর্শিদাবাদে পাকড়াও। ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজের বিরুদ্ধে অভিষেকের মামলার শুনানি পিছল হাইকোর্টে। ব্যাংকের রিপোর্ট চাইল আদালত। পাকিস্তানের চর রানার আরও এক সঙ্গীকে গ্রেপ্তার করল এসটিএফ। তপসিয়ার বাসিন্দা হলেও গা ঢাকা দেন রিশরায়। সপ্তম পে কমিশন দ্রুত সুপারিশ তৈরিতে প্রতিটি দপ্তরের নোডাল অফিসার ও অনলাইন পোর্টাল চালুর সিদ্ধান্ত। 30 সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আপডেট করুন ব্লু আধার, না হলে প্রযোজ্য হবে ফি বা চার্জ। পাক চীনকে আটকাতে আগামীকাল জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজনাথ। আগামী বছরেই নর্দার্ন সি রুট দিয়ে প্রথম কার্গো জাহাজ রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। কিভাবে বেঁচে গেলাম ওটাই, নিউ মার্কেটের হোটেলের অতিথিদের চোখে মুখে আতঙ্ক। ভালো থাকিস, কয়েক মিনিট আগেই বউকে ফোন। তৎক্ষণাৎ আইএসআই জঙ্গিকে সাহায্য করা রিশরার ছেলেকে তুলে নিল এসটিএফ। হয় সেন্সাসের কাজ করান, না হলে ক্লাস করান। শিক্ষকদের নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে তৃণমূলের জয় জয়কার। ভোট গ্রহণ হয়েছিল 6 মাস আগে। ছাগল চুরি দেখে ফেলেছিল, নাবালককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছে এক এক করে বিস্তারিত খবর নিয়ে। সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। বুধবার নদিয়ার কৃষ্ণনগরের 3য় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে। একাধিকবার তাকে সমন দেওয়া হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। কি কি ধারায় মামলা অভিযোগ? মামলায় ভারতীয় ন্যায় সংহিতার 224 ধারার প্রক্রিয়া অনুযায়ী অভিযোগকারীকে আদালতের তরফে একাধিকবার সমন জারি করা হয়েছিল। 79 ধারা নারীর শ্লীলতাহানি, মর্যাদাহানির অভিযোগ। 196 ধারা গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার অভিযোগ। 299 ধারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। 351 ধারা অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ। 353 ধারা বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত অভিযোগ। মামলার সূত্রপাত গত 1 জুলাই নদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। ওই দিন তাকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়। সেই সময় মহুয়া যে মন্তব্য করেন তাতেই বিতর্কের সূত্রপাত হয়। সাংসদ বলেছিলেন, এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছড়ুন, তাহলে আপনাকে আর কেউ দেখতে পাবে না, আপনার বিরুদ্ধে তাহলে অভিযোগ হবে না। এরপরই নদিয়ার হোগলবেড়িয়ার থানার মামলা দায়ের হয়। মামলা করায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মামলায় কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল ঠিকই, তবে একই সঙ্গে আদালত জানিয়েছিল তদন্ত চলবে। সংসদের অধিবেশন মিটলে থানায় গিয়ে হাজিরা দিতে হবে মহুয়া মৈত্রকে। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মহুয়া। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তাদের সভার অনুমতি দেয়নি শুভেন্দুর সরকারের পুলিশ। আর পুলিশের কাছে অনুমতি না পেয়েই কলকাতা হাইকোর্টে ছুটল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। জরুরি ভিত্তিতে তাদের আবেদনের শুনানির আর্জি জানানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে। কিন্তু বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, জরুরি ভিত্তিতে শুনানি নয়, মামলা দায়ের করে শুনানি হবে। আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর তা পালন নিয়ে ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল ও ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 28 আগস্ট গান্ধী মূর্তির কাছে মেয়র রোডে সভা করতে চান ঋতব্রতরা। সেজন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু কলকাতা পুলিশ মেয়র রোডে সভা করার অনুমতি দেয়নি। পুলিশের অনুমতি না পেয়েই হাইকোর্টে ছোটেন ঋতব্রতরা।
যেহেতু সভার আর 9 দিন বাকি, সেজন্য জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন জানিয়ে দেন, জরুরি ভিত্তিতে ঋতব্রতদের আবেদনের শুনানি হবে না। আগামী শুক্রবার 21শে আগস্ট তাদের আবেদনের শুনানি হওয়ার কথা। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশেই প্রতি বছর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা আয়োজিত হয়েছে। তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকাকালীন ওই সভায় চোখে পড়ার মতো ভিড় হতো। ঋতব্রতদের পাশাপাশি কালীঘাট তৃণমূলও এবার মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল, কিন্তু পুলিশ সেই আবেদনে সাড়া দেয়নি বলে অভিযোগ তুলে কালীঘাট তৃণমূলও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য, সভার অনুমতি চেয়ে গত 27শে জুলাই চিঠি দেওয়া হয়েছিল পুলিশকে। তারপর গত 3রা আগস্ট ও 7ই আগস্ট পুলিশের কাছ থেকে এই বিষয়ে জানতে চাওয়া হয়, কিন্তু পুলিশের কাছে কোনো সাড়া পাওয়া যায়নি। কালীঘাট তৃণমূলের আবেদনের শুনানিও শুক্রবার হওয়ার সম্ভাবনা। প্রসঙ্গত 21শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান নিয়েও তৃণমূলের 2 শিবিরের টানাপোড়েন চলেছিল। হাইকোর্টে ছুটতে হয়েছিল কালীঘাট তৃণমূলকে। পরে হাইকোর্টের অনুমতিতে বিড়লা তারামণ্ডল চত্বরে শহীদ দিবস পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা, আর মেয়র রোডে শহীদ দিবস পালন করেছিলেন ঋতব্রতরা। কলকাতায় বেঘরে প্রাণ গিয়েছে 9 জনের। পুরসভা ও নাকের ডগায় বেআইনি গেস্ট হাউসে মৃত্যু ফাঁদ। চোখের সামনে বেনিয়ম দেখেও পদক্ষেপ করেনি পুরসভা, চোখ বন্ধ করেছিল দমকল। গেস্ট হাউসের ঘটনায় তৃণমূল জমানার ওপর দায় ঠেললেন পুরমন্ত্রী থেকে দমকল প্রতিমন্ত্রী। অগ্নিমিত্রা পাল বলেন, কি করে ভাবছেন যে 100 দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে? 15 বছর ধরে যে সরকার চালিয়ে গেল, আজ তারাপীঠে যে হোটেলে আগুন লাগালো তার ফায়ার এক্সটি গুলো সমস্ত বন্ধ করা ছিল। তিনি আরো বলেন, সেটা তো আমাদের রিজিমে হয়নি। এই বিল্ডিং এ তো 10টা গেস্ট হাউস আছে, কি করে অনুমতি দেওয়া হলো? 100 দিনের মধ্যে 2 নম্বরই করে একটা বাড়ির মধ্যে একাধিক গেস্ট হাউস চালাচ্ছে, সেটা দেখা সম্ভব নয়। আমি তো সিইএসসি কে বলবো, ওভারলোডিং হয়েছে। এই এলাকায় প্রচুর এমন হোটেল আছে, 15 বছর ধরে কোনো অডিট হয়নি। জানা যাচ্ছে নিউ মার্কেটের ওই হোটেলে মঙ্গলবার রাত 2টো নাগাদ আগুন লেগে যায়। দমকলের 4টে ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। জানা যাচ্ছে ওই হোটেলে বেশ কয়েকজন ছিলেন। বেপাত্তা হোটেলের মালিক, তবে আটক হয়েছেন ম্যানেজার। গত সোমবার তারাপীঠের একটি হোটেলে আগুন লেগে এইভাবেই প্রাণ গিয়েছিল অনেকের। সেই ঘটনার একদিন যেতে না যেতেই এবার কলকাতায় হোটেলে লেগে গেল আগুন, আর তাতেই প্রাণ হারালেন অনেকে। এবার মালদহ মেডিকেল কলেজে বিস্ফোরক অভিযোগ, হাসপাতালে অস্থায়ী কর্মীকে লাগাতার ধর্ষণ। চাকরি থেকে বরখাস্ত করার ভয় দেখিয়ে ওই মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল এক সুপারভাইজারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর 30-এর নির্যাতিতা মহিলা মালদহ মেডিকেলের অস্থায়ী কর্মী। গত রবিবার তিনি ইংরেজবাজার থানায় তার সুপারভাইজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সুপারভাইজার মালদা মেডিকেলে একাধিকবার ধর্ষণ করেন। অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ নির্যাতিতার শারীরিক পরীক্ষা করায়। তারপর সোমবার বিকেলে অভিযুক্ত সুপারভাইজারকে গ্রেপ্তার করে। বছর 42-এর ওই ধৃতের বাড়ি মালদহ শহরের পুরাটুলি এলাকায়। নির্যাতিতাকে যে সংস্থা ওই হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছিল, সেই সংস্থাতেই কাজ করেন অভিযুক্ত, এবং ওই সংস্থারই হাসপাতালের সুপারভাইজার তিনি। ধৃতকে এদিন মালদহ জেলা আদালতে পেশ করা হয়। আদালত অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ধৃতের বিরুদ্ধে এর আগেও হাসপাতালে দাদাগিরি, মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল, কিন্তু নির্দিষ্ট যে বেসরকারি সংস্থা এই হাসপাতালের দায়িত্বে রয়েছে তার মালদার ইনচার্জ অরিন্দম মৈত্র আবার প্রভাবশালী হিসেবে পরিচিত। তৃণমূলের জেলার বিভিন্ন নেতা থেকে শুরু করে রাজ্যের শীর্ষস্তরের নেতা পর্যন্ত তার যোগাযোগ ছিল বলেই শোনা যায়। আর ধৃত ব্যক্তি এই অরিন্দম মৈত্রের খুব ঘনিষ্ঠ, যে কারণে কেউ সাহস করে অভিযোগ জানানো কিংবা প্রতিবাদ করে উঠতে পারেননি। যদিও ফোনে অরিন্দম মৈত্র জানান, ধৃত ব্যক্তির সঙ্গে আলাদা করে তার ঘনিষ্ঠতা নেই। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি জেনেছে, পুলিশ তার মতো কাজ করবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন আগস্ট থেকে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। সেই মতোই মাস পড়তেই দেখা গেল 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেই টাকা। আর টাকা হাতে পেতেই কার্যত খুশি মহিলারাও। 3,000 টাকা হাতে পেয়ে মাটির ঘট নিয়ে আবির খেলায় মেতে উঠলেন তারা। শুধু তাই নয়, একে অপরকে মিষ্টিমুখও করালেন। এদিন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে বাইলানি বাজারের উৎসবের মেজাজে ধরা দিলেন একাংশ মহিলা। পথচলতি মানুষদেরও মিষ্টি খাওয়ালেন। এই সকল মহিলাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও। তারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যোগ্য মহিলারা সবাই টাকা পাবেন, বিভ্রান্ত হওয়ার দরকার নেই। এক মহিলা নীলিমা গিরি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন আমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবেন।
ওইটা উনি আমাদের দিয়েছেন, আমরা খুব খুব খুশি, তাই মিষ্টি মুখ করাচ্ছি, আমরা খুব খুশি। মেসেজ এসেছে ৩,০০০ টাকা ঢুকলো, ভাবতেই পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা, প্রধানমন্ত্রী যুগ যুগ জিও। আরো এক মহিলা বলেন, কেমন লাগছে প্রশ্ন করতেই হাসিতে আত্মহারা মহিলা। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। ৩:১৫ মেসেজ এসেছে, সেই আনন্দে চলে এসেছি। নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের দায় তৃণমূল জমানার অব্যবস্থার উপরেই চাপালো বর্তমান সরকার। সকালেই দুর্ঘটনাস্থলে গিয়ে পূর্বতন সরকারের এবং তৎকালীন পুর কর্তৃপক্ষের দিকে আঙুল তোলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ফের তা স্পষ্ট করে দিলেন। মঙ্গলবার রাতের অগ্নিকাণ্ডকে তৃণমূল সরকারের অবহেলার এক ভয়াবহ নিদর্শন বলে মনে করছেন তিনি। যদিও তৃণমূল জমানার মেয়র ফিরহাদের দাবি, সব বিষয় একজন মেয়রের পক্ষে দেখা সম্ভব নয়। তার কথাই, দায় ঠেলাঠেলি করে কোনো সমাধান সূত্র বেরোবে না। বুধবার দুপুরে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, বছরের পর বছর ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই কলকাতা তথা রাজ্যে পরিকাঠামো গড়ে উঠেছে। অগ্নি সুরক্ষা সংক্রান্ত নিয়মবিধি উপেক্ষা করেই বিভিন্ন ভবন গড়ে তোলা হয়েছে। সেগুলিকে হোটেল এবং অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। শুভেন্দুর বক্তব্য, পূর্বতন সরকারের অবহেলার ফলেই নিউ মার্কেটের হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তার অভিযোগ, আগের সরকার ইচ্ছাকৃতভাবে এই বিষয়গুলি থেকে নজর ঘুরিয়ে রেখেছিল। শুভেন্দু সমাজ মাধ্যমে লিখেছেন, তার সরকার বর্তমানে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে, দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা করছে, তবে বাস্তব পরিস্থিতি থেকে নজর ঘুরিয়ে রাখা যায় না। তৃণমূল জমানায় যে ক্ষত তৈরি হয়েছে তার সরকার এখন তা মেরামতের চেষ্টা চালাচ্ছে বলে লিখেছেন মুখ্যমন্ত্রী। বস্তুত মঙ্গলবার বেশি রাতের দিকে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে আগুন লাগে। এই একই ভবনে আরো বেশ কয়েকটি হোটেল রয়েছে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে লাগোয়া ওই হোটেলগুলিতেও। অগ্নিকাণ্ডে দম বন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা। দুজনেই অভিযোগ তোলেন পূর্বতন সরকারের আমলের অব্যবস্থার দিকে। দমকল মন্ত্রী জানান, ভবনটির প্রতিটি তলে ৪-৫টা করে হোটেল রয়েছে। হোটেলের ঘরগুলিতে কোনো জানালাও ছিল না। মন্ত্রীর কথায় শুধুমাত্র একটি ঘরেই জানলা ছিল। সেখান থেকে দমকল কর্মীরা মইয়ে করে দুজনকে উদ্ধার করেন। তার আক্ষেপ, সঠিক ব্যবস্থা থাকলে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। এ প্রসঙ্গে কৌশিক বলেন, পূর্বতন সরকারের আমলের কলকাতা পৌরসভার অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এখানে ট্রেড লাইসেন্স হোটেল করার অনুমতি দিয়েছে তা নিয়ে তদন্ত হবে, প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা সরাসরি নিশানা করেছেন তার পূর্বসূরি ফিরহাদ হাকিমকে। তৃণমূল জমানার পুরমন্ত্রী তথা প্রাক্তন মেয়র কি করে এভাবে হোটেল চালানোর অনুমতি দিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। তিনি বলেন, আমার জায়গায় আগে যিনি ছিলেন উনি কি করেছেন? ট্রেড লাইসেন্স দিল কে? সিইএসসি কি করে অনুমতি দিল? একটা এসির পারমিশন নিয়ে 10টা চালানো হয়েছে। শুভেন্দু অগ্নিমিত্রাদের আক্রমণের জবাব দিয়েছেন ফিরহাদও। তার দাবি, ট্রেড লাইসেন্স ছিল না কি না তা একজন মেয়রের পক্ষে দেখা কখনোই সম্ভব নয়। দায় ঠেলাঠেলি করে কোনো সমস্যার সমাধান হবে না বলেও জানান তিনি। প্রাক্তন পুরমন্ত্রী তথা প্রাক্তন মেয়রের কথায়, অগ্নি সুরক্ষা বিধি সংক্রান্ত কোনো লাইসেন্স ছিল কিনা, অডিট হয়েছিল না হয়নি, সেটা দেখার দায়িত্ব দমকল দপ্তরের, তারা বলতে পারবে। নিজের দিকে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি দিল্লির সরকারকে দোষ দেব, বিজেপি আমার বিরুদ্ধে বলবে, এতে সমস্যার সমাধান হবে না। ফিরহাদের দাবি, বর্তমান সরকার যেভাবে তার আমলের পুরো প্রশাসনের দিকে দায় চাপাচ্ছে তা আসলে রাজনীতি। তিনি বলেন, আমৃতে যখন অত মানুষ মারা গেল আমরা কারো ওপর দায় চাপাইনি। রাজ্যে পালাবদলের পরে 3 মাস কেটে গিয়েছে, সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর দিকেও প্রশ্ন ছুড়েছেন প্রাক্তন মেয়র। তিনি বলেন, উনি মুখ্যমন্ত্রী, এত ঘোরাঘুরি করেন, হোটেলগুলোতেও ঘুরতে পারতেন, সেটা তো আমি বলিনি। দোষ চাপিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। সমস্যার সমাধানের জন্য একটি আদর্শ কার্য পদ্ধতি অর্থাৎ এসওপি তৈরি করা দরকার বলে মনে করেন ফিরহাদ। প্রাক্তন মেয়রের দাবি, এই ধরনের ঘটনা আগেও বহুবার ঘটেছে, ফলে সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি এসওপি তৈরি করা দরকার। একই সঙ্গে দমকল দপ্তরের উচিত প্রতি বছর থার্ড পার্টিকে দিয়ে অডিট করানো। তার মতে, সরকারের যা লোকবল থাকে তাতে নিজেরা সব যাচাই করা সম্ভব নয়। এই সমস্যা দূর করতে প্রতি বছর থার্ড পার্টি অডিট অবশ্যই করানো দরকার বলে মত ফিরহাদের। এ প্রসঙ্গে বাম আমলের স্টিফেন কোচ অগ্নিকাণ্ড থেকে শুরু করে তৃণমূল জমানার শুরুর দিকে আমরির অগ্নিকাণ্ড থেকে শুরু করে দিল্লির সাম্প্রতিক অগ্নিকাণ্ডের কথাও তুলে ধরেন প্রাক্তন মেয়র। অন্যদিকে কলকাতার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে তার পোস্ট, কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতেরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।
উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য 1600 অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল শুভেন্দু অধিকারীর সরকার। বুধবার রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে সে কথা জানানো হয়েছে। এর ফলে পূর্বতন সরকারের তৈরি পদগুলি বাতিল হয়ে গেল। উচ্চ প্রাথমিকে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ করতে চেয়ে 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সরকার। নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটাতে তৎকালীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছিল। 2022 সালের 19 মে এবং 14 অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়। কিন্তু হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দেয়। আদালত জানিয়েছিল, নিয়মিত অর্থাৎ রেগুলার নিয়োগের মতো সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না, কেবল বিশেষ পরিস্থিতিতেই তা করা যায়। হাইকোর্টের একক বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য ডিভিশন বেঞ্চে মামলা করে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল, কিন্তু এর মধ্যে সরকার বদলে গিয়েছে। নতুন সরকার হাইকোর্টে জানিয়ে দিল, নিয়োগের ক্ষেত্রে আগের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা এগোবে না। এই দুটি বিজ্ঞপ্তি রাজ্য প্রত্যাহার করে নিচ্ছে। হাইকোর্টে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে এই মামলায় সওয়াল করেন আইনজীবী ফেরদৌস শামীম। নিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। তবে এই সংক্রান্ত মামলাতেই রাজ্যের অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে এখন হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। তখন হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। সেই নির্দেশ দেখিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল মমতার সরকার, তা খারিজ হয়ে যায়। অন্যদিকে দুর্নীতির অভিযোগ থাকলেও 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি মানবিক কারণে বহাল রেখেছিল হাইকোর্ট। অতিরিক্ত শূন্যপদ বাতিল করে দিয়ে শুভেন্দুর সরকার উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে কোনো পদ্ধতি অবলম্বন করে সেটাই দেখার। বিতর্কের জেরে আগের নির্দেশিকা প্রত্যাহার করল তামিলনাড়ুর টিভিকে সরকার। গত 14 আগস্ট সি জোসেফ বিজয় দলপতির সরকার তামিলনাড়ুর ককরোচ জনতা পার্টি এবং বাম দলগুলির ছাত্র বিক্ষোভে সামিল হতে মানা করে পড়ুয়াদের। এই খবর প্রকাশ্যে আসতেই বিজয় সরকারের অসাংবিধানিক নির্দেশিকা নিয়ে প্রশ্ন তোলেন সিজেপি নেতৃত্ব। বাম দলগুলিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়। তামিলনাড়ুর কলেজ শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, পড়ুয়াদের বিক্ষোভে সামিল হওয়া থেকে আটকাতে স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা দপ্তর, পুলিশ এবং জেলা প্রশাসনকে যৌথ পদক্ষেপ করতে হবে। এই ধরনের কর্মসূচিতে যোগদানের ক্ষেত্রে পড়ুয়াদের নিরুৎসাহিত করার কথাও বলা হয় ওই বিজ্ঞপ্তিতে। এও বলা হয় যে এই বিষয়ে স্কুল এবং কলেজগুলি কি পদক্ষেপ করেছে তা আগামী বৃহস্পতিবারের 20 আগস্টের মধ্যে জানাতে হবে। বিতর্কিত এই নির্দেশিকা বুধবার প্রত্যাহার করে নেয় তামিলনাড়ুর সরকার। ঘটনাচক্রে অভিনয় থেকে রাজনীতির ময়দানে নামা বিজয় দুই বাম দল এবং কংগ্রেসের সমর্থনেই সরকার গড়েছেন। 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 107টি আসনে জয়ী হয়েছিল বিজয়ের দল টিভিকে। সরকার গঠনের জন্য মোট 118 জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। কংগ্রেসের 5 জন, ভিসিকের 2 জন, সিপিএম এর 2 জন এবং সিপিআই এর 2 জন বিধায়ক টিভিকে সমর্থন করেন। দুই বাম দলের সমর্থনে সরকার চালানো বিজয় বাম দলের আন্দোলনে সামিল হতে পড়ুয়াদের মানা করছেন। এই ঘটনাকে তামিল রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ। বিতর্কিত নির্দেশিকা নিয়ে শরিক দলগুলিকে পাশে না পেলেও বিজেপির সমর্থন পেয়েছেন বিজয়। বিজেপি নেতা বিনোদ পি সেলভম ওই নির্দেশিকাকে সমর্থন করে সিজেপি এবং বাম দলগুলিকে অস্থিরতার কুশীলব বলে কটাক্ষ করেন। তামিলনাড়ুর সিজেপি অবশ্য মূল সিজেপির থেকে পৃথক সংগঠন। তামিলনাড়ু ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সেই রাজ্যের আইনজীবী শ্রী ব্রহ্ম বালসুব্রমণ্যম ইতিমধ্যেই আঞ্চলিক দল হিসেবে আত্মপ্রকাশ করার তোড়জোড় শুরু করেছে তামিলনাড়ুর সিজেপি। নির্বাচন কমিশনের কাছে আবেদনও করেছে। মূল সিজেপির আদর্শে অনুপ্রাণিত হলেও এক্ষেত্রে তাদের সঙ্গে অভিজিৎ দীপকেদের অবস্থানের ফারাক আছে, কারণ দীপকেদের সিজেপি অন্তত এখনই সক্রিয় রাজনীতিতে সামিল হতে চায় না। অন্যদিকে বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় বুধবার জানিয়েছেন, নিজেদের বিধানসভা এলাকায় যাওয়ার জন্য সে রাজ্যের প্রত্যেক বিধায়ককে নতুন গাড়ি দেবে সরকার। চালকদের বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য মাসে 75,000 টাকা দেওয়া হবে। প্রত্যেক বিধায়ক একজন সহকারী নিয়োগ করার জন্য মাসে অতিরিক্ত 25,000